দেব, শুভশ্রী তারা অন্যান্য ইন্টারভিউতে তারা আমার যথেষ্ট প্রশংসা করছে। আমার মনে হয় যে একটু বেশি আবেগে একটু বেশি প্রশংসাই করে ফেলছে। ভালোবাসার মানেটা না শুধুমাত্র একজন নারী পুরুষের প্রেমের মধ্যে আটকে থাকে না। এইটা বলতে পারি যে ধূমকেতু আমার করা যে আমার পছন্দের 2-3টে সেরা কাজ, সেটা আমার কাছে একদম প্রথম সারিতেই আমি ধূমকেতুকে রাখবো। বাঙালিকে লুটলো যারা, ফেললো নানান ফাঁদে, আজ বাঙালি বাঙালি করেই তারা কুমিরের মতো কাঁদে। ভারতবর্ষের কোনো জাতীয় ল্যাঙ্গুয়েজ নেই। জয় বাংলা এই স্লোগানটা বাংলাদেশের স্লোগান। খেলা হবে এই স্লোগানটাও বাংলাদেশের স্লোগান। যে 21শে জুলাই হয়েছিল এই ভোটার তালিকা সংশোধন করা নিয়ে, সেখান থেকে বলছেন দেশের নিয়ম কানুন মানি না, নিরপেক্ষ ইলেকশন কমিশন মানি না, ভোটার তালিকায় সংশোধনে বাঙালিদের কোনো নাম বাদ দেওয়া যাবে না। পুলিশ আর ক্রিমিনাল এই দুটোকে ব্যবহার করে সত্যের কণ্ঠরোধ করা হচ্ছে। আরজি করে যখন অভয়া এবং তিলোত্তমার পরিকল্পিত হত্যাকাণ্ড হলো, পশ্চিমবঙ্গের পুলিশ তথ্য প্রমাণ লোপাট করে দিল যাতে আর কেউ কোনোদিন খুঁজে না বার করতে পারে শুরুর 4টে দিন। আমাদের সবার মনে আছে। এই বামেরা এতটাই নির্লজ্জ, যারা বলেছিল যে কংগ্রেস ব্রিটিশের কাছে দেশটাকে বিক্রি করে দিয়েছে, আর আজ সেই কংগ্রেসের সঙ্গেই হাত ধরেছে। বাংলার বাঙালিকে খোকলা করে শূন্য করে দিয়েছে যে তৃণমূল, যে কারণে বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। বাঙালিকে যারা করে দিল শেষ, খাচ্ছে লুটে ও পুটে, বাঙালিকে তারা গ্রামে শহরে লুটেই চলেছে ইঞ্চি অথবা ফুটে। নমস্কার, স্কাই নিউজ বাংলায় স্বাগত। আমি স্নেহা রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে বাংলায় শিক্ষা, চাকরি, রাজনীতির ঠিক যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে সেই নিয়ে আজ কথা বলবো। স্কাই নিউজ বাংলায় মুখোমুখি রয়েছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি চিরকালই স্পষ্ট বক্তা এবং সত্যিটা চোখে আঙুল দিয়ে বলতে কখনোই পিছু হটেন না। আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অভিনেতা এবং বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। নমস্কার রুদ্রনীলদা। নমস্কার। স্কাই নিউজ বাংলায় স্বাগত। প্রথমেই এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলায় যা পরিস্থিতি চলছে সেসব নিয়ে আমি পরে আসছি। প্রথমে তোমার কাছে যে বিষয়টাই আসবো, ধূমকেতু ট্রেলার লঞ্চ করেছে এবং 4,444 দিন পর দেব এবং শুভশ্রী একই ফ্রেমে। তুমিও কাজ করেছো একই সঙ্গে দেবের সঙ্গে বহুদিন। কি বলতে চাও তুমি? সবাইকে ধন্যবাদ জানাবো যে প্রায় 9-10 বছর ধরে আমাদের মতোই বাংলা সিনেমার দর্শকেরা সমান আগ্রহে এবং উদ্দীপনায় ধূমকেতু কৌশিক গাঙ্গুলির পরিচালনায় এই সিনেমার জন্য অপেক্ষা করেছেন। খুব রেয়ার ঘটনা এটা। সিনেমা জেনারেলি যবে থেকে প্রায় শুটিং শুরু হয় বা একটা সিনেমা বানাবোই, আলোচনা, গল্প সিলেকশন, চিত্রনাট্য লেখা, সেখান থেকে সিনেমা হলে রিলিজ করতে জেনারেলি অ্যাভারেজ 7-8 মাস সময় লাগে, এটা আমরা জানি। এবার কিছু সঙ্গত কারণে সেই সিনেমা হয়তো 1 বছর পর কি 1.5 বছরের মধ্যে রিলিজ হয়। কিন্তু এতগুলো বছর টেকনিক্যাল নানান ধরনের সমস্যা থাকে, সেগুলো কেটে রিলিজ করতে গিয়ে যে প্রায় 10 বছর লাগলো এবং তাতে দর্শকের যে বিন্দুমাত্র ধৈর্যচ্যুতি হয়নি বা ভালোবাসা সরে যায়নি, ঠিক আমাদের মতোই যারা এই সিনেমায় আমরা কাজ করেছি আমাদের মতোই অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন, তা কালকে ট্রেলার লঞ্চের দিন অবধি সেই ভাইব্রেশনে বুঝতে পারা গেছে। তো আমরা কৃতজ্ঞ বাংলা সিনেমার যারা দর্শক তাদের উপরে। আর ডেফিনেটলি একটা বড় চর্চা রয়েছে যে ধূমকেতুর পর সেইভাবে দেব এবং শুভশ্রীকে দেখতে পাওয়া যায়নি। আজকে দেব বা শুভশ্রী তারা কমার্শিয়াল মেন স্ট্রিম যে সিনেমা, নাচ, গান, ড্রামা, ফাইট, এটাই
তো মেনস্ট্রিম সিনেমার একটা ধরন বা একটা নিয়ম। সেখান থেকে একদম বিষয়বস্তু নির্ভর, হার্ডকোর রিয়েলিটি, কঠিন বাস্তবে দাঁড়িয়ে যে যে গল্পগুলো হয়, জেনারেলি আমরা যে সিনেমাগুলোতে অভিনয় করি সেই জগতে তারা এখন কাজ করছেন। দুজনে দারুণ পরিশ্রম করছেন, দারুণ সাফল্য পেয়েছেন আলাদা আলাদা রকমভাবে। দেব হয়ে উঠেছে প্রজাপতি, টনিক, আরও কি নাকি, এই সামনে পুজোতে আবার রঘু ডাকাতও আসছে, ওর বাঘাযতীন করেছিল। নানান ধরনের এক্সপেরিমেন্টাল কাজ চ্যাম্পের হাত দিয়ে শুরু হয়েছিল দেবের, তারপর আস্তে আস্তে পাল্টাতে পাল্টাতে গেছে, অনেক পরিণত হয়ে উঠেছে। শুভশ্রী কিন্তু সেও সম্পূর্ণ আলাদা রকমভাবে একদম নিজের দক্ষতায় সে কিন্তু পরিণীতা হয়ে উঠে আমাদের মন জয় করেছে। এবং তারপর পরপর সিনেমাগুলো, লাস্ট আমরা একসঙ্গে কাজ করেছি আমি শুভশ্রী, গৃহপ্রবেশ, প্রশ্নাতীত প্রশংসা এই সিনেমা পেয়েছে এবং অবশ্যই শুভশ্রী পেয়েছে। আজকে তারা দুজনেই এই ধরনের বাস্তবিক বিষয়বস্তুগুলোকে নিয়ে যে সিনেমা, তাতে কাজ করলেও প্রথম জার্নিটা কিন্তু শুরু হয়েছিল এই ধূমকেতু দিয়ে। নৈনিতালে শুটিং, বছর 9-10 হয়ে গেছে আগে, প্রবল ঠান্ডা, কোমর অবধি বরফ, অক্সিজেন খুব কম। আমি সেখানে চোখের সামনে প্রাণপাত করা পরিশ্রম করতে দেখেছি। কারণ একটা নাচ গান ডায়লগ নির্ভর ছবি, ফাইট নির্ভর ছবি, মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার ধরন, সেখান থেকে রাতারাতি কৌশিক গাঙ্গুলির মতো পরিচালক, রানা সরকারের মতো প্রযোজক, তারা ঝুঁকি নিলেন যে এই ধরনের সিনেমা করব এবং এই দুজন অভিনেতা অভিনেত্রীকে জোড়ি হিসেবে মানুষ খুব দেখতে চায়। সেই পুরো ফর্মুলাটাকে ভেঙে কিন্তু ধূমকেতু। এবার ট্রেলার বা গান যেগুলো রিলিজ করেছে, সেখানে যে ওই কমার্শিয়াল মেনস্ট্রিম সিনেমার মতো জড়িটা নয়, এটা একটা অন্য ধরনের জড়ি, সেটা কিন্তু মানুষ বুঝতে পেরেছেন। তার নাচগুলো গানগুলো ওই মেনস্ট্রিমের মতো নয়, কারণ এটা আরবান কমার্শিয়াল সিনেমা, এটা একটা ভালো লাগার সিনেমা। এবং দর্শক এটাও লক্ষ্য করেছেন যে গান হোক, সিনেমার টিজার হোক বা ট্রেলার হোক, সেখানে আমার খুব গুরুত্বপূর্ণ জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে। কি সেটা আমি এখন একদম ব্যক্ত করতে চাই না। আমি এইটুকু বলতে পারি যে এই দুই অভিনেতা অভিনেত্রী আজ তারা নিজেদের জায়গায় যতটা সফল এই সিরিয়াস ছবি বা আরবান কমার্শিয়াল ছবিতে, সিনেমাতে, তার প্রথম বীজটা কিন্তু রোপিত হয়েছিল এই ধূমকেতুর মধ্যে দিয়ে। তো তাই চোখের সামনে আমার এই দুজনের পরিশ্রমটা দেখা, প্রত্যেকটা বিন্দু বিন্দু মুহূর্ত মুহূর্তেদের পরিশ্রমটা দেখা, যে ওই রকম মেনস্ট্রিমের মতো অভিনয় নয়, একটা সিরিয়াস চরিত্রে অভিনয়, এবং যেখানে নাচ গান বা এসবের অবলম্বন নেই, সেটা ফুটিয়ে তোলা অত্যন্ত রকম চাপ ছিল, কঠিন ছিল। আমার বলতে দ্বিধা রাখিনি। দেব, শুভশ্রী তারা অন্যান্য ইন্টারভিউতে তারা আমার যথেষ্ট প্রশংসা করছে। আমার মনে হয় যে একটু বেশি আবেগে একটু বেশি প্রশংসাই করে ফেলছে। কিন্তু আমি নিজে দুজনের প্রশংসা এই কারণে করছি, কারণ প্রত্যেকটা সহ অভিনেতার কাছ থেকে শেখার থাকে। আমি এদের দুজনের কাছ থেকে পরিশ্রম করা, যে আমরা ওই জগতে মানুষ আমাদের ভালোবাসা দিয়ে সুপারস্টার বানিয়েছিল, কিন্তু সিরিয়াস ছবিতে বা বিষয়বস্তু নির্ভর ছবিতে, যেগুলো আজকে সারা ভারতবর্ষ, শুধু বাংলা নয়, সেগুলোকেই মানুষ আপন করেছেন। দর্শক তার নিজের রুচি পরিবর্তন করেছেন, তার দেখবার ধরন পরিবর্তন করেছেন, যে আমি ঘটনাবহুল, অভিনয়বহুল সিনেমা দেখব। সেইখানে অতদিন আগে থেকে তারা যে খাপ খাইয়ে নেবার যে চেষ্টাটা করেছিল, সেটাকে স্যালুট জানাতেই হয়। মানে আমার যে যতই প্রশংসা করুক না কেন, আমি এটা বলবো যে এই দুজন, ওদের স্টারডাম সেটা আলাদা, এই স্টার কথাটার সঙ্গে ভালোবাসা জড়িয়ে থাকে। যতটা না লজিক জড়ায়, তার থেকে বেশি ভালোবাসা জড়িয়ে থাকে মানুষের।
সেইখানে তারা ঈশ্বরের আশীর্বাদ, মানুষের আশীর্বাদ পেয়েছেন। আবার তারা কালকে 10 বছর পর এক মঞ্চে মিলিত হলেন। দেখা গেল যে সিনেমা প্রতি ভালোবাসা, নিজের কাজের প্রতি দায়বদ্ধতা যে কোনো দূরত্বকে কমিয়ে দিতে পারে। তো দুজনেই এখন দুজনের মতো করে ওরা জীবন যাপন করছে, খুব সিরিয়াসলি দায়িত্ব বেছে নিয়েছে, সংসার, পরিবার, তার সঙ্গে সঙ্গে দেব হয়ে উঠেছে একটা সিরিয়াস লোক, সিরিয়াস প্রযোজক। আর শুভশ্রী কঠিন কঠিন চরিত্রে অভিনয় করে প্রশংসা নিয়ে আসছে, ঘর সংসার সামলাচ্ছে, তার 2 বাচ্চা আছে। তো কিন্তু দায়বদ্ধতার জায়গায় কিন্তু দুজনেই এক, এবং আমরা কোথাও একত্রিত হই। সো 14 তারিখ ফিল্মটা রিলিজ করছে, প্রবল উন্মাদনা উদ্দীপনা রয়েছে। আমি গ্রাম শহর সব দর্শকই এই সিনেমাটা দেখবেন। কখনো চোয়াল শক্ত হবে, কখনো যন্ত্রণায় চোখ ভিজে যাবে। ভালোবাসার মানেটা না শুধুমাত্র একজন নারী পুরুষের প্রেমের মধ্যে আটকে থাকে না। ভালোবাসার মানেটা কোথাও আমার কাজকে ভালোবাসা, কোথাও দেশকে ভালোবাসা, কোথাও দায়িত্বকে ভালোবাসা, কোথাও বন্ধুত্বের প্রতি অঙ্গীকার, বাবা মায়ের ওপরে শ্রদ্ধা। এই সবটাকে মিলিয়ে যে শব্দটা তৈরি হয় সেটা কম্প্যাক্ট হয়ে এই ধূমকেতু বলে সিনেমাটায় রয়েছে। কৌশিক গাঙ্গুলির অনবদ্য লেখা, অনবদ্য পরিচালনা, অনুপমের অসাধারণ গান আর ব্যাকগ্রাউন্ড মিউজিক। এই আবহ তৈরি করা সিনেমায় ব্যাকগ্রাউন্ড মিউজিকটা একটা ভয়ঙ্কর রকম ওই পরিবেশটাকে বা মুডটাকে তৈরি করে দিতে দর্শককে দারুণ রকমভাবে এনকারেজ করে বা সাহায্য করে। সেই দায়িত্ব নিয়েছেন আমাদের এই গৃহপ্রবেশের পরিচালক, বা এত বছর ধরে মানুষকে সঙ্গীতে মুগ্ধ করেছে যে মানুষটা, ইন্দ্রদীপ দাশগুপ্ত। তিনি সিনেমাটোগ্রাফি বা ক্যামেরায় শৌমিক হালদার। যে মানুষটাকে আমরা মিস করছি তার নাম হচ্ছে মানে এই সিনেমায় দেবের যে আর একটা বয়স্ক গেট আপ তৈরি করেছেন প্রস্থেটিক মেকআপ দিয়ে, তখন প্রস্থেটিক মেকআপের চল এতটা হয়নি। বিক্রম গায়কোয়াড়, তিনি আর নেই, পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এত অল্প বয়সে। তবু তার যে কাজ, সেই কাজটা লোকে ট্রেলারে দেবের চেহারার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছে। তো যাই হোক, এই সিনেমাটা একটা কম্বিনেশনের সিনেমা। এখানে পরমব্রত, চিরঞ্জিত বাবু, তারাও খুব ইন্টারেস্টিং চরিত্রে অভিনয় করেছেন। তার সঙ্গে সঙ্গে এদিকে অলোকানন্দাদি বা দুলাল লাহিড়ির মতো তাবড় অভিনেতারা, তারাও রয়েছে। কিসের টানে? এই গল্পটার টানে। গল্প যদি না বহুদিন বেঁচে থাকে হৃদয়ে, তাহলে আমরা কাজ করে কোথাও একটা পূর্ণতা পাই না, মানে স্যাটিসফ্যাকশন পাই না। আর এই ছবিতে প্রাণপাত করা পরিশ্রম করেছেন প্রত্যেকে, আর্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে বাকি প্রত্যেকটা ডিপার্টমেন্ট লোক। আমাদের অভিনেতা অভিনেত্রীরা যতটা পরিশ্রম করেছেন তার দ্বিগুণ পরিশ্রম করেছেন আমাদের টেকনিশিয়ান ভাইরা। সো যখন সবার পরিশ্রম কোথাও একটা ভালোবাসার জন্ম দেয়, যখন আমরা ভালোবেসে পরিশ্রম করি তখন ক্লান্তি আসে না। তো এই সিনেমাটা নিয়ে আমাদের কোনোদিন ক্লান্তি ছিল না, বরং অপেক্ষা ছিল। মানুষের ভালোবাসা আর দর্শকের আশীর্বাদে 14 তারিখ থেকে ধূমকেতু সিনেমা হলে। আবার বলবো যে আমার চরিত্র নিয়ে আমি কিচ্ছু বলবো না। আমি এইটুকু বলতে পারি, এতগুলো বছর ধরে বিভিন্ন কঠিন চরিত্র আমি করেছি, বা আমার প্রযোজক পরিচালকেরা ভরসা করেন আমার ওপরে। আমরা কয়েকজন অ্যাক্টর রয়েছি যাদের ওপরে এই দায়িত্বটাকে চাপিয়ে দেন তারা, আমরা কৃতজ্ঞ। এইটা বলতে পারি যে ধূমকেতু আমার করা যে আমার পছন্দের 2-3টে সেরা কাজ, সেটা আমার কাছে একদম প্রথম সারিতেই আমি ধূমকেতুকে রাখবো। আর বাকিটা দর্শক উত্তর দেবেন 14 তারিখ থেকে। একদমই একদমই দর্শকও অধীর আগ্রহে অপেক্ষা করছে ধূমকেতুর জন্যই। যে সিনেমা নিয়ে আলোচনা হচ্ছে ঠিক সেরকমই বর্তমানে দেখা যাচ্ছে দুজন বিশিষ্ট ব্যক্তি, মহুয়া মৈত্র
এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তাদের মধ্যে কোথাও একটা গৃহযুদ্ধ চলছে। একটি পডকাস্টে মহুয়া মৈত্র একটি বক্তব্য রাখেন এবং তার পরিপ্রেক্ষিতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা বক্তব্য রেখেছেন। বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি এই বাংলা বাঙালি করে ইদানিং হঠাৎ করে চেঁচানো শাসক দল তৃণমূল বাংলা ও বাঙালির রুচিটাকে কোন জায়গায় নামিয়ে এনেছেন, আমি এইভাবেই দেখছি। আমি 4টে লাইন বলে শুরু করতে চাই। বাংলা বাঙালিকে লুটলো যারা, ফেললো নানান ফাঁদে, আজ বাঙালি বাঙালি করেই তারা কুমিরের মতো কাঁদে। চাল ডাল কয়লা, শিক্ষা চাকরি, মিড ডে মিল বাচ্চাদের, রেশন, জব কার্ড, যাবতীয় দুর্নীতি বাঙালির সঙ্গে যারা অত্যন্ত মন দিয়ে করে লুটে বাঙালিকে শেষ করেছে। গরিব বাঙালিকে কর্মহীন করে পরিযায়ী শ্রমিক বানিয়েছে লক্ষ লক্ষ বাঙালিকে। আর যারা পড়াশোনা জানা বাঙালি ছেলে মেয়ে, তারা পেটের টানে নিজের বাবা মায়ের মুখটাকে চোখের সামনে থেকে সরিয়ে ফেলে বিজেপি শাসিত অন্য রাজ্যগুলোতে চলে গেছে। এটা কি বাঙালির প্রতি ভালোবাসার একটাও নিদর্শন? আজ তারা হঠাৎ করে বাংলা বাঙালি এগুলোকে আঁকড়ে ধরেছে। সবাই জানে নেপথ্যের গল্পটা কি। নেপথ্যের গল্পটা হচ্ছে SIR হচ্ছে। আমাদের দেশের নিয়ম মেনে, আইন মেনে ভোটার তালিকার নিবিড় পরীক্ষা এবং পরিমার্জন হচ্ছে। এটা নির্দিষ্ট সময় অন্তর অন্তরই হয়। 2002-03 সালে হয়েছিল। কারণ যত দিন যায় ভোট কারা দেয়, আমার দেশের নাগরিকেরা, তারা ঠিক করে কোন রাজ্য কারা শাসন করবে বা দেশ কারা শাসন করবেন। ভারতবাসীরাই ভোট দেবে। ভারতবর্ষের যারা হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জনজাতি উপজাতি মানুষ রয়েছেন, যাদের বংশ পরম্পরা রক্ত এই মাটিতেই, যারা এই দেশের নাগরিক, তারা ঠিক করবেন। মৃতদেহরা তো ঠিক করতে পারেন না। সময় অনুযায়ী মানুষ মারা যান। দেখা গেছে যে এই যখন 2002-03 সালে এই ভোটার তালিকা সংশোধন হয়েছিল, কি সংশোধন হয়? যারা যারা মারা গেছেন তাদের নামগুলো কেটে দেওয়া হয়, কারণ নাহলে ওই কার্ডগুলোকে নিয়ে কেউ ফলস ভোট দেন। আবার কোনো কোনো ব্যক্তি এক বিধানসভায় থাকতেন, তিনি অন্য বিধানসভায় ভাড়া উঠে চলে গেছেন বা বাড়ি বানিয়েছেন বা কাজের জন্য চলে গেছেন বা এই রাজ্যই ছেড়ে দিয়েছেন, অথচ 2-3 জায়গায় ভোটার লিস্টে তার নাম রয়ে গেছে 2-3টে বিধানসভায়। সেই নামগুলো কারেক্ট করা হয় কেটে কেটে, কারেক্ট। তারপর কিছু অদ্ভুত ভোটারের নাম জুড়ে যায় যারা পৃথিবীতে এক্সিস্টই করেন না। আর যেটা সব থেকে ভয়ঙ্কর, যা আমরা রোজ দেখতে পাচ্ছি, ধরা পড়ছে বিভিন্ন অলিগলি থেকে ভারতবর্ষের ভোটার কার্ড, আধার কার্ড এবং পাসপোর্ট বানাবার চক্র এই পশ্চিমবঙ্গের গলি থেকে। তারা অ্যারেস্ট হচ্ছেন, জেলে যাচ্ছেন। বিভিন্ন অলিগলি থেকে ধরা পড়ছে বাংলাদেশিরা। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ। ওদেরও বলার ভাষা বাংলা, কিন্তু অন্য রকমের বাংলা। পানি, গোসল ইত্যাদি বেশ কিছু শব্দ তারা বলে। তো আর আমাদের পশ্চিমবঙ্গের বাংলা একই জায়গাতে ছিল। বৃহত্তর বাংলাটা, অবিভক্ত বাংলা একই ছিল। তারপর যখন ধর্মের ভিত্তিতে আমাদের দেশটার জন্ম হয়, ভাগ হয়ে গিয়ে মুসলিম লীগ বলে যে তারা ভারতবর্ষের হিন্দুদের সঙ্গে নাকি হঠাৎ করে থাকতে পারছে না। তাদের সাপোর্ট করে জ্যোতিবাবুদের কমিউনিস্ট পার্টি। তাহলে কমিউনিস্ট পার্টির সাহায্যে মুসলিম লীগের দাবি মেনে নিয়ে এই দেশটাকে কাটা হয় এবং জন্ম হয় পাকিস্তানের। তারপর এই মুসলিম লীগের চোখ পড়ে, এই দলের চোখ পড়ে বাংলার দিকে, অবিভক্ত বাংলার দিকে, মানে আজকে যেটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ হয়েছে। তারা বলে যে এই মাটিটাকে পূর্ব পাকিস্তান করতে হবে। কি অদ্ভুত একটা আবদার মুসলিম লীগের। এবং আমাদের আজকে যেটা পশ্চিমবঙ্গ, সেই সময় বাংলার এই অংশের প্রচুর মানুষ তারা প্রতিবাদ করে বলেছিলেন যে না, আমরা পাকিস্তানি হব না, আমরা ভারতেই থাকব। সেই সময় স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য সন্তান
ক্যালকাটা ইউনিভার্সিটির কনিষ্ঠতম ভাইস চ্যান্সেলর ইন্টালেকচুয়াল স্যার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তিনি বলেছিলেন যে যখন ধর্মের ভিত্তিতে তোমরা দেশটা ভাগ করছো, বাঙালিরা চাইছেন এদিকে থাকতে, তো তাহলে তাদের উপর প্রেশার তৈরি করা হচ্ছে কেন? যদি ধর্মের ভিত্তিতেই তোমরা দেশ ভাগ করো, তাহলে আজকে যেটা পশ্চিমবঙ্গ সেটা কেন পাকিস্তানে চলে যাবে? এই অংশটা পশ্চিমবঙ্গ তৈরি হয়ে ভারতবর্ষের সঙ্গেই থাকবে। স্যার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্যই আমরা এখানে। তাহলে দুটো ল্যাঙ্গুয়েজ বাংলা রয়ে গেছে। ভারতবর্ষের কোনো জাতীয় ল্যাঙ্গুয়েজ নেই, বিভিন্ন প্রদেশ মিলেই আমাদের ল্যাঙ্গুয়েজ। হিন্দি জাতীয় ল্যাঙ্গুয়েজ নয়, হিন্দি ভারতবর্ষের জনপ্রিয় প্রচলিত কমিউনিকেট করবার একটা মাধ্যম বা ভাষা। কিন্তু বাংলাদেশের জাতীয় ভাষা হচ্ছে বাংলা। জয় বাংলা, এই স্লোগানটা বাংলাদেশের স্লোগান। খেলা হবে, এই স্লোগানটাও বাংলাদেশের স্লোগান। খুব অদ্ভুতভাবে পশ্চিমবঙ্গের কিছু মানুষ, পশ্চিমবঙ্গের রাজনৈতিক দল তৃণমূল জয় বাংলা বলে, বাংলাদেশের স্লোগান। খেলা হবে, বাংলাদেশের স্লোগান বলে। এবং ঠিক একই রকমভাবে ওই কাঁটাতার জল জঙ্গল পেরিয়ে লুকিয়ে যে বাংলা ভাষা বলা বাংলাদেশিরা পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে, সেই দেশে কাজ নেই বলে, অর্থ নেই বলে, যা ভারতবর্ষে আছে, যেই পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছে, ঠিক সিপিআইএম আগে যেটা করত, হাতে রেশন কার্ড ধরিয়ে বলতো এখানে কাজ দিচ্ছি, তুমি বাংলাদেশ থেকে এসেছো, বাংলা বলবে, সুতরাং তুমি বাঙালি হয়ে গেলে আমাদের ভোটার হবে। কিন্তু এটা নিয়ে 1993 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তুমুল প্রতিবাদ করেছিলেন। তিনি তখন যুবনেত্রী যুব কংগ্রেসের। কংগ্রেস দল আন্দোলন করেছিল সিপিআইএমের বিরুদ্ধে যে এরা ভোটার তালিকায় সংশোধন করছে না, বাংলা বলা বিদেশি বাংলাদেশিদের বাঙালি বলে ভোটার লিস্টে ঢুকিয়ে দিচ্ছে, যে মৃতদেহরা স্বর্গে বিচরণ করছেন তাদের নাম কাটছেন না, তাদের হয়ে ফলস ভোটটা দিচ্ছে সিপিএম। তাই সচিত্র পরিচয়পত্র করতে হবে। এই আন্দোলন ছিল 1993 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই। এবং সেই সময় সিপিএম নিজেদের শাসন ক্ষমতা ধরে রাখবার জন্য গুলি চালিয়ে মেরে দেয় যুব কংগ্রেসের কর্মীদের। তখন তৃণমূলের জন্মই হয়নি। অর্থাৎ যাদের নিয়ে আজকে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় করেন, তিনি তখন ছিলেন কংগ্রেস নেত্রী, এবং যারা মৃত্যু সময় অবধিও আন্দোলন করেছিলেন তারা প্রত্যেকেই কংগ্রেসের কর্মী ছিলেন, তৃণমূলের কর্মী ছিলেন না। তো তাহলে 21শে জুলাইয়ের আন্দোলনটা কি ছিল? ভোটার তালিকা সংশোধন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি ছিল। আর কদিন আগেই যখন এসআইআর হবে, নিয়ম মেনে ভোটার তালিকা সংশোধন হতে যাচ্ছে, ঠিক সিপিআইএমের সিলেবাস মেনে যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি করেছিলেন সিপিএম এইভাবে জিতছে, ফলস ভোটে, ভুয়ো ভোটে, বাংলাদেশিদের ভোটে, রোহিঙ্গাদের ভোটে এবং মৃতদেহদের ভোটে, যে প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, আজ শাসন ক্ষমতায় এসে তিনি সিপিআইএমের ওই পথটাকেই বেছে নিয়ে ওই 21শে জুলাইয়ের মঞ্চ, যে 21শে জুলাই হয়েছিল এই ভোটার তালিকা সংশোধন করা নিয়ে, সেখান থেকে বলছেন দেশের নিয়ম কানুন মানি না, নিরপেক্ষ ইলেকশন কমিশন মানি না, ভোটার তালিকায় সংশোধনে বাঙালিদের কোনো নাম বাদ দেওয়া যাবে না। অর্থাৎ মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছেন। মানুষ বুঝে গেছে যে তিনি কি করতে চাইছেন। তিনি ওই সিপিএমের কায়দায় 2003 সালে বোধ করি ভোটার তালিকা সংশোধন হয়েছিল পশ্চিমবঙ্গে, এবং সেখানে প্রায় 23 লক্ষ ভুয়ো, মৃত বা বাংলাদেশি ভোটারের নাম বাদ গিয়েছিল। আজ এই বাংলা এবং বাঙালি কথা বলতে গিয়ে তৃণমূল চালাকি করে বাংলাদেশিদের বাঁচাবার চেষ্টা করছেন, যাদের হাতে তিনি ভোটার কার্ড তুলে দিয়েছেন। যখনই এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা পরীক্ষা শুরু হচ্ছে, তিনি তখন বিএলওদের হুমকি দিচ্ছেন
যে ইলেকশনের আগে আর পরে কিন্তু আমরাই থাকবো, থাকবেন না তারা। অর্থাৎ যাতে বাংলাদেশিদের চিহ্নিত না করায়, নাম না কাটা হয়। কিন্তু যদি কেউ এটা না করেন, দেখুন মৃতদেহের ভোট দিয়ে ঠিক করবেন আমার রাজ্যকে চালাবে। যারা আমরা এই রাজ্যের হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জনজাতি, উপজাতি মানুষ, আমরা ঠিক করব না। আমাদের সঙ্গে সঙ্গে যারা বিদেশি, বাংলাদেশি, বলুক না বাংলা, তাতে কার কি, তারা ঠিক করে দেবে বিদেশিরা। রোহিঙ্গাদের ট্রেনিং দেওয়ানো হচ্ছে বাংলায়। আপনি আমি যেখানে বসে কথা বলছি, গুলশান কলোনি 1 লক্ষ বাংলাদেশি এবং রোহিঙ্গাদের ঢুকিয়ে দেওয়া হয়েছে, যাতে এই নামগুলো কাটা না যায়। বাংলার বাঙালি এই সমস্ত বলে বিভিন্ন রকমভাবে মানুষকে প্রতারণা করে ঠকাবার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল। তাদের কাছে আর কোনো ইস্যু নেই। তারা পশ্চিমবঙ্গের কোনো উন্নতি, উন্নয়ন, মানুষের জীবন করতে পারেনি। তাদের ছোঁড়া বোমের আঘাতে মারা যায় আমাদের সংখ্যালঘু বোন তামান্না খাতুন, একটা মুসলিম মেয়ে মারা গেল। কি না তৃণমূলের আনন্দে তারা মানুষ মারা বোম ছড়ে। শুধুমাত্র অভয়া তিলোত্তমা নয়, শুধুমাত্র কসবা নয়, শুধুমাত্র স্কুল কলেজে একগাদা ছাত্র ছাত্রীকে শারীরিক অত্যাচার করা নয়। আসলে তাদের বলার আর কিছুই নেই। তো তাই তারা এখন নিজেদের মধ্যে যুদ্ধে নেমেছেন। তৃণমূলকে গুলি করে মারছে, তৃণমূলকে গালাগাল দিচ্ছে। ফলশ্রুতি এই অপরকে ওই পশুর বাচ্চা, টসুর বাচ্চা বলছে। এটা দিয়ে বোঝা যায় যে এদের কাজ ফুরিয়ে গেছে, এদের দায়িত্ব ফুরিয়ে গেছে। এটাই এদের নৈতিক চরিত্র। একে অপরকে, মানে বাংলাও বাঙালিকে তো শেষ করেছে, এবার নিজেদের শেষ ধাপে শেষ করবার জন্য এই ধরনের নোংরা একটা পরিবেশ তৈরি করছেন, যাতে বাংলা এবং বাঙালির তারা কলঙ্কিত হচ্ছেন, হুইচ ইজ আনফর্চুনেট। আচ্ছা দাদা, যে কথাটা তুমি বললে বারবার, এই যে আমরা দেখেছি এই মুহূর্তে দাঁড়িয়ে কসবা, আরজিকর, একের পর এক ঘটনা আমরা দেখেছি। এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে বাংলার মেয়েরা ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? বাংলার মেয়ে ছেলে সবাই ভয়ঙ্কর জায়গায় দাঁড়িয়ে রয়েছে। নিরাপত্তা তো নেই। নিরাপত্তা থাকবে কী করে? নিরাপত্তা দেয় তো হচ্ছে পুলিশ। পুলিশ তো তৃণমূলের বা শাসক দলের সম্পত্তি নয়। পুলিশ মানুষের সম্পত্তি। আমাদের ট্যাক্সের টাকায় তাদের মাইনে হয়। পুলিশের একমাত্র কাজ আমার দেশের সংবিধান এবং আইনকে মেনে চলা, আইনকে রক্ষা করা, তাই পুলিশের কাজ। কিন্তু দেখতে পাওয়া যায় যে শাসক দলের যে চুরি, দুর্নীতি, অন্যায়, সেগুলো যারা করছেন তাদেরকে রক্ষা করার কাজ পুলিশের হয়ে গেছে। এবার কেন? কারণ পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তৃণমূল নেত্রী এবং যিনি চান, যেহেতু মানুষের জীবনকে তারা অতিষ্ঠ করে দিয়েছেন, তাই মানুষ যাতে প্রতিবাদী যেভাবে হয়ে উঠছেন, আর যাতে না এই প্রতিবাদটা বাড়তে পারে, তাই ক্রিমিনাল দিয়ে ভয় দেখাও আর পুলিশ দিয়ে মিথ্যে গ্রেপ্তার করো। জেল যেতে তো সবার ভয় হয়, তো তাই পুলিশ আর ক্রিমিনাল এই দুটোকে ব্যবহার করে সত্যের কণ্ঠরোধ করা হচ্ছে। মেয়েদের জীবন যদি বিপন্ন না হতো তাহলে তো মেয়েরা চাকরি করত। বিভিন্ন অলিতে গলিতে খুন, শারীরিক অত্যাচার, এই ঘটনাগুলো কি আমরা দেখতে পেতাম? তার মানে কি পুলিশ অযোগ্য? না, পশ্চিমবঙ্গের পুলিশ অত্যন্ত রকম যোগ্য। কিন্তু আইনের রক্ষা তারা করতে গেলে পুলিশ মন্ত্রীর নির্দেশে তাদের প্রমোশন আটকে যাবে এবং ট্রান্সফার হয়ে যাবে, খাতায় লাল কালি পড়ে যাবে। তাই তারা যখন মুর্শিদাবাদে হিন্দুদের বেছে বেছে ওয়াকফ আন্দোলনের নামে চিহ্নিত করে খুন করা হচ্ছে, রেপ করা হচ্ছে, ঘর বাড়ি, মন্দির, টাকা পয়সা, জামা কাপড় জ্বালিয়ে দিয়ে বেঘর করে দেওয়া হচ্ছে, তারা প্রাণ বাঁচাতে আশ্রয় নিচ্ছেন মালদার কোন একটা স্কুলে। সেই সময় পুলিশকে ফোন করে তারা পারছেন না যে হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে তারা মূর্তি বানায় বলে ফালা ফালা করে কাটছে জেহাদিরা, পুলিশ হাত গুটিয়ে বসে রয়েছে। পুলিশের কি মন নেই? পুলিশ কি মানুষ নয়? বর্দির ভেতরে যে বডিটা রয়েছে ওটা কি মনুষ্য সন্তান নয়? তার কি আবেগ নেই? সব আছে। পুলিশের গাড়ি জ্বলছে,
সরকারি বিডিও অফিস জ্বলছে, আমরা কেউ ভুলিনি। কিন্তু পুলিশের কাছে ফোন করছে হিন্দুরা, বাঁচাতে, আমাদের বাঁচান, আমাদের মারছে। পুলিশ ফোন অফ করে বসে রয়েছে। আমি বলছি না, হাইকোর্টের যে তদন্ত কমিটি তৈরি হয়েছিল তারা রিপোর্ট দিচ্ছে যে তৃণমূলের কাউন্সিলর মেহবুব আলম দাঁড়িয়ে থেকে হিন্দু নিধন, হিন্দু বিতাড়ন সেটা পরিচালনা করেছে। সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে একটাও কথা বেরিয়েছে না। কোথায় নিরাপদ? আমার মায়েরা বোনেরা কোথায় নিরাপদ? একদমই, যে কথাটা তুমি এক্ষুনি বললে যে মায়েরা বোনেরা কোথায় নিরাপদ এবং মুখ্যমন্ত্রী চুপ, কিন্তু মুখ্যমন্ত্রী প্রত্যেকবারই পুজো আসার আগে অনুদান বাড়িয়ে দেন। এইবারে উনি ঠিক একই ঘোষণা করেছেন। এটা কি কোথাও নিজেদের গুন্ডা বাহিনীদের হাতে রাখার একটা কৌশল? আর যদি সেটাই হয় তাহলে অন্য পুজো কমিটিগুলোর মতো সন্তোষ মিত্র স্কোয়ার কেন নয়? বারবার কেন পুজো বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়? দেখুন, প্রথম কথা হচ্ছে যে মূর্খের আস্ফালন এটা চিরকাল থাকে এবং সেটা কর্পূরের মতো উবেও যায়। পশ্চিমবঙ্গের মাটিতে সিপিআইএম যখন এই 8 থেকে 11 মানুষকে যে বড় বড় স্বপ্ন দেখিয়েছিল, গরিবের হাতে ক্ষমতা আসবে, কৃষক শ্রমিক তাদের অর্থ রোজগার হবে, বেকার যুবকের হাতে কাজ আসবে, 34 বছর ধরে তারা এই স্বপ্নটাকে দেখিয়ে গেছে, স্বপ্নটাকে পূর্ণ করেনি। যখন এরা ক্ষমতায় ছিল তখনও মিছিল করত বেকার যুবকদের চাকরি চাই, যখন ক্ষমতায় নেই তখনও তারা মিছিল করে বেকার যুবকদের চাকরি চাই। শুনতে ভালো, কিন্তু যখন তোমরা ক্ষমতায় ছিলে তখন এটা করনি কেন? আজকে তারা পশ্চিমবঙ্গের তৃণমূলের সঙ্গে ঝগড়া করার একটা অভিনয় করে, আর দিল্লিতে তারাই INDIA জোট। তাই তারা আরজি করে যখন অভয়া এবং তিলোত্তমার পরিকল্পিত হত্যাকাণ্ড হলো, পশ্চিমবঙ্গের পুলিশ তথ্য প্রমাণ লোপাট করে দিল যাতে আর কেউ কোনোদিন খুঁজে না বার করতে পারে। শুরুর 4টে দিন আমাদের সবার মনে আছে। এমনকি নবান্ন থেকে IAS IPS অফিসারদের দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যা কথা বলালেন, সবার মনে আছে। যে আরজি করের গ্রেপ্তার হওয়া ডাক্তারের ডানাত বাঁহাত অভিক এবং বিরূপাক্ষ যে দুজনের নাম, তারা ভোরবেলা যখন মেয়েটিকে হত্যা করা হয় সেই স্পটে পৌঁছে গিয়েছিল। যখন সবাই প্রশ্ন তুলেছিল মিডিয়া যে এরা কারা, এরা এখানে কি করছে, তখন নবান্ন থেকে প্রেসমিট দিয়ে IPS অফিসার ইন্দ্রাণী দেবী তাকে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে বাধ্য করিয়েছিলেন, মিথ্যে কথা বলিয়েছিলেন যে এরা দুজন নাকি ফিঙ্গারপ্রিন্ট স্পেশালিস্ট। যার পরে জানতে পারা গেছে এরা এসব কোনো কিছুই না। প্রশ্ন উঠেছে যে এরা তাহলে কি তথ্য প্রমাণ লোপাট করতে গিয়েছিলেন, নাকি যেভাবে মৃতদেহকে অনেকেই বলেন যে ঘটনা ঘটেছে অন্য জায়গায়, সাজিয়ে রেখে দেওয়া হয়েছে একটা ঘরে, সেটা ঠিকঠাক সাজানো হয়েছে কিনা দেখতে গেছিলেন, এই প্রশ্ন উঠেছিল। পুলিশ দেরিতে FIR এবং ভুল FIR করে। লিখেছিল অভিজিৎ টালা থানার ওসি, তার FIR এ লিখেছিল উইলফুল রেপ, ইচ্ছাকৃত কেউ রেপ হন, তাকে জেল খাটতে হয়েছে, এখন জামিনে রয়েছে। এই পরিকল্পিত যে হত্যাকাণ্ড ঘটেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই তৃণমূল নেত্রী বলছিল একজন কালপিট, তাকে তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দাও, সঞ্জয় রায়কে। তিনি কি করে জেনে গেলেন? একজন মদ্যপ দুটো পতিতালয় ঘুরে কার একটা ফোনে হঠাৎ করে ভোর রাত্রিরে চলে এলো আরজি কর কলেজে। একটু মনে করুন সবাই ঘটনা। এবং সে এই অন্ধকার রাত্রে অতগুলো ঘর বিল্ডিংয়ের, 4 তলা বিল্ডিংয়ের অতগুলো ঘর, সে জানতে পেরে গেল নাকি কোথায় একটা মেয়ে একা ঘুমোচ্ছে, এবং সে নাকি দুষ্কর্ম করে দিয়ে চলে এলো। সবাই জানে আসল সত্যিটাকে আড়াল করার চেষ্টা করেছে রাজ্য সরকারের দুটো ডিপার্টমেন্ট, একটা স্বাস্থ্য বিভাগ, একটা পুলিশ বিভাগ, যে দুটো বিভাগেরই মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাকে বাঁচাতে গিয়ে সিপিআইএম, বাম এবং অতিবামদের
ছাত্র সংগঠনগুলো যারা 6-7 বছর ধরে কলেজে বাম এবং অতি বাম ছাত্র নেতা হার্ডকোর পলিটিক্যাল, তারা হঠাৎ করে জুনিয়র ডাক্তার হয়ে অবতীর্ণ হলেন। হ্যাঁ, তারা জুনিয়র ডাক্তার, কিন্তু কোন রাজনৈতিক দলের? সিপিআইএম, এসএফআই, এআইডিএসও আর নকশালদের ছাত্র সংগঠন। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচাতে একবারও স্লোগান তুললেন না, যিনি এই স্বাস্থ্য বিভাগ এবং পুলিশ বিভাগের যিনি মন্ত্রী, তার পদত্যাগ চাইলেন না। পদত্যাগ কার চাইলেন? তার দুজন সেক্রেটারির, স্বাস্থ্য বিভাগের সচিবের আর বিনীত গোয়েল তদানীন্তন পুলিশ কমিশনারের, যাদের পরিকল্পনায় পুরো ঘটনা ঘটেছে বলে সবাই জানেন। তারা স্লোগান দিতে শুরু করলো এই দুজনের পদত্যাগ চাই। আসলে যিনি মাথা, যিনি কাণ্ডারি, যার কথা শুনে এই স্বাস্থ্য বিভাগ চলে বা পুলিশ চলে, তার পদত্যাগ চাইছেন না। সেদিন থেকে সবাই স্পষ্ট করে বুঝে গিয়েছিল যে এই আন্দোলনকে বিভ্রান্ত করবার চেষ্টা করছে জুনিয়র ডাক্তারদের একটা বড় অংশ, যারা সত্যিকারের নিরপেক্ষ, যারা জানতেন কি কি হয়েছে, তাদেরকে ক্যামেরা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আর কিছু চ্যানেল তারা এই বাম এবং অতি বাম যে জুনিয়র ডাক্তাররা, যাদের রাজনৈতিক ইচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানো, কারণ বাম, সিপিএম এবং বাকিরা বলেছে এটাই করতে হবে, তারা বিভ্রান্ত করে গেছেন মানুষকে। বিজেপি যখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাই এই দাবি তুলেছে, এই মিছিল করতে গেছে, এরা আটকে দিয়েছে। যে সিপিআইএম, বাম এবং অতি বাম বলে এই দেশের আজাদি নাকি ঝুটা হ্যায়, যারা 15ই আগস্ট পালন করে না, করতো না, যারা ভারতবর্ষের পতাকা কোনোদিন 15ই আগস্টে তোলেনি, যারা আমাদের দেশের জন্য লড়াই করে যে স্বাধীনতা সংগ্রামীরা প্রাণ দিয়েছেন, তাদের ছবিতে জীবনে কোনোদিন মালা দেয়নি, তারা যেন কবর থেকে ধুলো ঝেড়ে উঠে পড়ে এই তো একটা আন্দোলন পেয়েছি, মমতাকে বাঁচানো হবে, আমাদেরও বেঁচে ওঠা হবে, তারা কাঁধে লাল ঝান্ডা সরিয়ে ফেলে হঠাৎ করে যে পতাকার ওপরে কোনোদিন এদের সম্মান নেই, কাঁধে ভারতবর্ষের পতাকা নিয়ে মিছিল করার নাটক শুরু করেছিল, আজও করে। কসবাতে যখন তৃণমূল ছাত্র পরিষদের নেতা এবং তাদের গ্যাং সংঘবদ্ধভাবে একটি মেয়েকে শারীরিক অত্যাচার করছে, সেখানেও এই দিন জাগা না রাত জাগা কয়েকজন নাকি চলে এলো। জাগতে যে কোনো মানুষ যে কোনো সময় পারে, তো যাই হোক, তারা চলে এসে আটকাবার চেষ্টা করলো বিজেপির কোনো নৈতিক অধিকার নেই বলে। কাকে বাঁচাবার চেষ্টা করছে মানুষ বুঝে গেছেন। ফলত সিপিআইএম এমনি শেষ হয়ে যায়নি। আর দ্বিচারিতার কারণটা কি? কারণটা হচ্ছে দিল্লিতে এরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটে রয়েছে। তাই তৃণমূল কংগ্রেস সিপিএমের যত নেতাকর্মীকে খুন করুক না কেন, এরা এতটা নির্লজ্জ, এতটা বেহায়া, এরা মুখে আদর্শের কথা বলে, এরা কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধ এবং মমতাকে বাঁচাবার চেষ্টায় নো ভোট টু বিজেপি ক্যাম্পেইন করে ঠিক ইলেকশনের আগে চলে এলে। এই বামেরা এতটাই নির্লজ্জ, যারা বলেছিল যে কংগ্রেস ব্রিটিশের কাছেই দেশটাকে বিক্রি করে দিয়েছে, আর আজ সেই কংগ্রেসের সঙ্গেই হাত ধরেছে। আদর্শহীন লোকজন যখন আদর্শের কথা বলে ইন্টারভিউতে বা টেলিভিশন চ্যানেলে বসে বসে, এর থেকে লজ্জার ঘৃণ্য চরিত্র মানুষ আর দেখেনি। তো যাই হোক, এরা প্রাণপণ বাঁচাবার চেষ্টা করে যাচ্ছে এই বিষয়টাকে। পশ্চিমবঙ্গে এরা কিছুই দিতে পারেনি। নারী নিরাপত্তা, মানুষের নিরাপত্তা। বলুন তো, তামান্না খাতুনের বাবা একজন পরিযায়ী শ্রমিক, কি কারণে ওই বাচ্চা ফুটফুটে 9 বছরের মেয়েটার মৃতদেহকে দেখবার জন্য তাকে ফিরে আসতে হলো? কার জন্য? মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সরকার তোলাবাজির জন্য একের পর একটা করে কারখানা বন্ধ করে দিয়ে গেছে। সিপিএম শুরু করেছিল ধর্মঘট, কারখানার শ্রমিকই আসলে মালিক, এই সব করে বাড় খাইয়ে কারখানাগুলোকে বন্ধ করল। তারপর তৃণমূল এলো, ওই বন্ধ কারখানার জমিগুলোতে প্রমোটিং করে কোটি কোটি টাকা কামালো। এই তো একের পর এক পরম্পরা তারা করে যাচ্ছেন। আমি তো একটা বানিয়ে বলছি না, চোখের সামনে স্পষ্ট এই দৃশ্য। আর আজ তারা এক হয়েছে বিজেপিকে আটকাও। ভারতবর্ষের 28টা রাজ্য যেখানে ভোট হয়ে সরকার নির্বাচিত হয়, কদিন আগেই দিল্লিতে সরকার পরিবর্তন হয়ে গেল সংখ্যালঘু
যারা মুসলমান ভাইরা রয়েছেন তারা প্রকাশ্যে বলেছিলেন কংগ্রেস আমাদের ঠকিয়েছে, বাকি অন্যান্য রাজনৈতিক দলগুলো ঠকিয়েছে, আম আদমি পার্টি ঠকিয়েছে। আমরা বিজেপির ওপরে বিশ্বাস রাখতে চাই, কারণ সারা ভারতবর্ষের অন্য রাজ্যের মানুষেরা তারা নির্বোধ হতে পারে না, মনে হচ্ছে আমাদের কোথাও একটা ভুল হচ্ছে। তারা দিল্লিতে বিজেপি সরকার গড়বার কাজে নিজেরা এগিয়ে এসেছিলেন। সেটা দেখে পশ্চিমবঙ্গের মানুষের চোখ খুলে গেছে। 34 বছর ধরে বামফ্রন্টের চলছে না, চলবে না, আর সারা পৃথিবীর ইতিহাস আমাদের প্রত্যেককে মিথ্যে করে যা বুঝিয়েছিল, আজ ইন্টারনেট ওপেন হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে কমিউনিস্ট শাসিত পৃথিবীর দেশগুলোর অর্থনৈতিক অবস্থা কত খারাপ হয়ে গেছে। তারা স্লোগান দিত, তোমার নাম আমার নাম ভিয়েতনাম। আমি কোনো বামপন্থী নেতার ছেলে বা মেয়ের নাম ভিয়েতনাম, দাসপাল, চক্রবর্তী, হুসেন, আলী দেখিনি তো তারা এবার ভয় পেয়ে গেছে যে জড়ো হতে হবে একসঙ্গে, না হলে যেভাবে ক্রমাগতভাবে বিজেপির ওপরে মানুষের আস্থা বাড়ছে সেটাকে গুলিয়ে দিতে হবে একসঙ্গে। আমরা দেখাবো যে আমাদের তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম আমাদের একে অপরের মধ্যে ঝগড়া, কিন্তু বিজেপির বিষয়ে আমরা সবাই একমত। মানুষ কি বোকা? তারা তো জানে যে এরা দিল্লিতে INDIA জোট। তো তারা বাংলা এবং বাঙালি বলতে শুরু করেছে। যারা বাংলা এবং বাঙালিকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে অবক্ষয়ের রাস্তায় ফেলেছে, লুট করেছে, যে টিচারগুলোকে মারা হলো, যাদের চাকরি তৃণমূল চুরি করলো, রক্তাক্ত করা হলো, সকালবেলা তৃণমূলের কাউন্সিলর এবং তার গুন্ডারা বিকাশ ভবনের সামনে মারল সব্যসাচীর, রাত্রিবেলা পুলিশ এসে মেরে ফাটিয়ে রক্তাক্ত করে দিল। তাদের অপরাধ কি? তাদের চাকরি তৃণমূল চুরি করেছে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বিক্রি করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ তারা মানছে না যে তালিকা বার করতে হবে। বাড়িতে বসে বসে ছোট ছোট ছেলেমেয়েরা দেখছেন যাদের যোগ্য শিক্ষকেরা, মাস্টার মশাই, সে রাস্তায় শুয়ে রয়েছে, তার মাথা দিয়ে রক্ত পড়ছে। বাচ্চাগুলো দেখতে পাচ্ছে তাদের দিদিমণির আঁচল আর চুলের মুঠি ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতিকে লুকোতে চাওয়া পুলিশের দল, যারা চায় না এটা করতে, কিন্তু তাদের ট্রান্সফার হয়ে যাবে, তাই তারা হয় রক্তাক্ত করছে, নয় চুলের মুঠি ধরে টানছে মাস্টারমশাই দিদিমণিদের। তারা বাঙালি নয়? আজ বাংলার বাঙালির কথা বলছে। 7,000 বাংলা স্কুল বন্ধ হয়ে গেছে। বাঙালির বাচ্চারা যেখানে পড়তো তারা বাঙালি নয়? রাজেশ আর তাপস 2018 সালে দাড়িভিটে স্কুলে বাংলার শিক্ষক চেয়ে আন্দোলন করেছিল 2 ছাত্র। তাদের বুকে এই রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ধাঁই ধাঁই করে গুলি করে মেরে দিয়েছিল। তখন কোথায় গেল বাংলার বাঙালিকে ভালোবাসা? এই এত শিল্পী, লেখক, বুদ্ধিজীবী এখন বাঙালি বাঙালি বলছে, কোথায় ছিলেন তারা? লজ্জা করছে না তাদের? যারা বাংলা বাঙালিকে লুট করছে, আপনাদের কাজ করতে দিচ্ছে না, জীবন জীবিকা আটকে দিয়েছে। কিছুদিন আগে ব্রিটানিয়া কোম্পানি পশ্চিমবঙ্গের একটা গর্বের ব্যবসায়ী কোম্পানি ছিল, বিস্কুট খেয়ে আমরা বড় হয়েছি। তারা তৃণমূলের তোলাবাজির অত্যাচারে বাংলা ছেড়ে চলে গেল পাশের রাজ্যে বিজেপি শাসিত উড়িষ্যাতে। এটা বাংলার বাঙালির ক্ষতি নয়? কারণ যত কারখানা তৈরি হবে তত বেশি তাদের ট্যাক্সের টাকায় আমাদের রাজ্যের কোষাগার আসবে। মানুষের রোজগারের ট্যাক্সের টাকা, তার যত রোজগার বাড়বে তত সে বেশি ট্যাক্স দেবে। যত কারখানা বা শিল্প হবে তত বেশি ট্যাক্স পড়বে, রাজস্ব পড়বে সরকারের কাছে, তত বেশি করে স্কুল, কলেজ, রাস্তাঘাট, হাসপাতাল এগুলো তৈরি হবে। বাংলার বাঙালিকে খোকলা করে শূন্য করে দিয়েছে যে তৃণমূল, যে কারণে বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। গরিবেরা পরিযায়ী শ্রমিক হয়ে চলে যাচ্ছে। যখন কোভিড হয়েছিল, যখন কেন্দ্র সরকার পরিযায়ী যে শ্রমিক তাদেরকে ট্রেনে করে ফেরত পাঠাচ্ছিলেন পশ্চিমবঙ্গে, লক্ষ লক্ষ শ্রমিক, তাদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি ওটা করোনা এক্সপ্রেস? বাংলা মানুষ, এই বাঙালি যারা পরিযায়ী শ্রমিক হয়ে চলে গেছেন পশ্চিমবঙ্গে রোজগার নেই বলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের তোলাবাজির জন্য কারখানা নেই বলে যারা চলে গেছেন, যারা অফিস কাচারি নেই বলে বাইরে গিয়ে কেউ শ্রমিক হয়েছেন বা চাকরি করছেন যে ছেলেমেয়েগুলো, তারা করোনা এক্সপ্রেস হয়ে গিয়েছিল ওই বাঙালিরা। আজ সেই বাঙালির জন্য কাঁদছে মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে বাঙালি বাঙালি বলে বর্ডার টপকে বাংলা জানা যে বাংলাদেশিরা এসেছেন,
যে রোহিঙ্গারা এসেছেন, যাদের বাংলা শেখাবার ট্রেনিং চলছে গুলশান কলোনিতে, আপনারা ঢুকতে পারবেন না। আপনি ঢুকলে তো বেরোবেন না একজন মহিলা, ঠিক আছে? আমরা যে কোনো বাঙালি পুরুষ ঢুকেও বেরোতে পারবো না সেখান থেকে। ওটা সম্পূর্ণ একটা অন্য দেশ তৈরি করা হয়েছে এই ববি হাকিমদের কথায়, মিনি পাকিস্তান। বাংলার বাঙালি নিয়ে যারা আজকে বিরাট তৃণমূলের পাতা ফাঁদে পা দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলবো, জাস্ট মাত্র কয়েক মাস আগে, 1 বছর হবে, ববি হাকিম যখন প্রকাশ্যে বলেছিলেন ইনশাল্লাহ সামনে ऐसा दिन आएगा जब आधा বাংলা উর্দু বলেগা, মানে আল্লাহর নামে কসম খেয়ে বলছি যে সামনে এমন একটা দিন আসছে যেখানে অর্ধেক বাংলা পশ্চিমবঙ্গ উর্দু বলবে। সেদিন শিল্পী, লেখক, বুদ্ধিজীবী যারা তৃণমূলের পাতা ফাঁদে পা দিয়ে বাঙালি বাংলা করে তৃণমূলের আবেগকে সাহায্য করে ফেলছেন না জেনে, সেদিন তারা চুপ করেছিলেন কেন? যখন হিন্দুদের ওপরে অত্যাচার হয়, কাটা হয়, দুর্গাপুজো বন্ধ করে দেওয়া হয়, সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হয়, সেটা বাঙালির কালচার নয়, সেটাকে নিয়ে চুপ করেছিলেন কেন? দিল্লিতে ধরা পড়েছে 8 জন বাঙালি। কোন বাঙালি? বাংলাদেশি বাঙালি। তাদের কাছ থেকে যা যা ডকুমেন্ট পাওয়া গেছে, সেই ডকুমেন্ট যাচাই বাছাই করবার জন্য বঙ্গভবনে চিঠি দিয়েছে দিল্লি পুলিশ। তারা বলেছে যে বাংলাদেশি ভাষায় কিছু লেখা রয়েছে, কারণ বাংলাদেশের জাতীয় ভাষা বাংলা। দয়া করে এটার মানে উদ্ধার করে দিন, ট্রান্সলেট করে দিন। সেই ট্রান্সলেটটা করে দিতে গেলে, এই চিঠির উত্তর দিতে গেলে প্রমাণিত হয়ে যাবে অবিরত বাংলাদেশিরা বাঙালি সেজে ভারতবর্ষের সর্বত্র ছড়িয়ে পড়েছে, যা সারা পৃথিবীর যে কোনো দেশেরই নিয়ম নয়, অবৈধ, কঠিন অপরাধ। দিল্লি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের ইমিডিয়েটলি দেশ ছাড়তে হবে। কিন্তু এদেরকেই তৃণমূল কার্ড দিয়ে ভোটার বানিয়েছে, যার ফলে 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, যেখানে তাদের ওই কলোনির মধ্যে থাকাই কিছু আমার দেশের 2-1টা মানুষ তাদের একটু অস্বস্তির মধ্যে পড়তে হচ্ছে। 1000 জনে 1 জন যারা সত্যি এদেশের নাগরিক, দায়ীকে এরা। কিন্তু দিল্লির ওই ঘটনা থেকে নজর ঘোরাবার জন্য বাংলাকে বাংলাদেশি ভাষা বলা হচ্ছে, এইটা করে কিছু লোককে খেপিয়েছে। আর যারা অসচেতনের মতো তৃণমূলের পাতা এই ফাঁদে পা দিচ্ছে, আমার তাদের জন্য করুণা হচ্ছে। তোমার কাছে আমার এই মুহূর্তে একদম শেষ অনুরোধ, বাংলার যে অবস্থা, যে পরিস্থিতি, যে সমসাময়িক যে পরিস্থিতি, সেই নিয়ে আমরা জানি যে তুমি বিভিন্ন কবিতা লিখে থাকো এবং তোমার কবিতা দর্শকরা খুব আগ্রহের সহিত দেখে, পড়ে। যদি তুমি একটা তোমার লেখা কবিতা, এই যে ইস্যুজ চলছে এখন, সেটা নিয়ে কিছু যদি তুমি একটু বলো। আমি বেশি কিছু বলবো না, 4 লাইনেই আমি বলবো, বাঙালিকে যারা করে দিল শেষ, খাচ্ছে লুটে ও পুটে, বাঙালিকে তারা গ্রামে শহরে লুটেই চলেছে, ইঞ্চি অথবা ফুটে। এইটুকু থেকে এত বড় বিভিন্ন পরিকল্পনায় বাঙালিকে লুট যারা করেছে, খতম যারা করেছে, বাঙালি শিক্ষিত ছেলে মেয়েগুলোকে যারা বাংলা ছাড়া করেছে চাকরিহীনতায়, বাঙালি গরিব মানুষকে, হিন্দু মুসলমানকে যারা পরিযায়ী শ্রমিক বানিয়ে দিয়েছে, যারা চোর এবং চুরির রাজ্য এটাই পশ্চিমবঙ্গ, এই পরিচয়ের যন্ত্রণার স্টিকার এঁটে দিয়েছে বাংলা ও বাঙালির গায়ে, যারা বাংলাদেশিকে ভোটার কার্ড পাইয়ে দিয়ে বাঙালি বলে শেষ মুহূর্তে 2026-এ বাঁচবার জন্য গুলিয়ে দিচ্ছে, তাদের ট্র্যাপে পা দেওয়া মানেই পশ্চিমবঙ্গকে বিপদে ফেলা। আমার মনে হয় আমাদের যারা দর্শক বন্ধুরা রয়েছেন, তোমাদের স্কাই নিউজের যারা দর্শক রয়েছেন, তারা প্রত্যেকেই কেউ আগে বুঝে গেছেন, কেউ ধীরে ধীরে বুঝছেন। তারা কেউ পাতা ফাঁদে পা দিচ্ছে না। তারা জানেন যে পশ্চিমবঙ্গে যদি 10টা লোক হাঁটে, তাদের মধ্যে 2টো লোক হাঁটছে যিনি বিদেশি।
যারা আমার পাশের রাষ্ট্র বাংলাদেশ থেকে রোজগারের জন্য এখানে চলে এসেছিল। আর তৃণমূলের নেতা মন্ত্রীরা বিভিন্ন জায়গায় প্রকাশ্যে সেই ভিডিও রয়েছে, ইলেকশন আগে চলে আসবেন, ভোটার কার্ড আমরা বানিয়ে দেব। দেখেননি? আমার দেশে, আমার রাজ্যে আমরা ঠিক করব সরকার কে গড়বে। মৃতদেহ ঠিক করবে না, ভুতুড়ে ভোটারও ঠিক করবে না। আর বিদেশি বাংলা জানা লোকজন বাঙালি সেজে তৃণমূলের কল্যাণে তারাও ঠিক করবে না। কারণ এটা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ না হতে দেওয়ার জন্য লড়াই। আবার বলবো, জয় বাংলা বাংলাদেশের স্লোগান, খেলা হবে বাংলাদেশের স্লোগান। মাথায় রেখে দেবেন কারা আসলেই স্লোগানটা তুলছে, তাদের উদ্দেশ্যটা কি। একদম শুরুতেই বলেছিলাম, রুদ্রনীল ঘোষ বরাবরই স্পষ্ট বক্তা এবং চোখে আঙুল দিয়ে সত্যিটা বলেন, এবং আজও সেই বিভিন্ন আলোচনাই আমরা করলাম রুদ্রনীলদার সঙ্গে, এবং তিনি কিন্তু অকপট ভাষায় তিনি তার স্পষ্ট বক্তব্য রেখেছেন। স্কাই নিউজ বাংলাকে সময় দেওয়ার জন্য ভালো থেকো। ধন্যবাদ। আপনারাও স্কাই নিউজ বাংলায় চোখ রাখুন বিভিন্ন খবর ও আপডেট পেতে।